আচ্ছা, পাস্ট মানে আর ফিউচার মানে ভবিষ্যৎকাল। ভেরি গুড। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, বর্তমান সময়ে তুমি যা কিছু করো, যা কিছু করেছো, যা কিছু করছো, সবই হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স। আর পাস্ট মানে অতীত, অতীতে তুমি কি করেছিলে কিংবা কি করছিলে, কত সময় ধরে করছিলে, সবই কিন্তু পাস্টের মধ্যে যাবে। আর ফিউচার মানে কি, ভবিষ্যতে আমি কি করব, কি করতে থাকবো, হ্যাঁ, কি করতে পারবো, সবই হচ্ছে ফিউচার। তারপরে তুমি যত রকম কথা বলো সেটা মডেলস হতে পারে। যেমন মনে করো আই উইল বি এবল, এই যে উইল বি, এখানে যে আমি একটা ব্যবহার করেছি, দেখো তুমি জানো উইল গো মানে আমি যাব, কিন্তু এখানে উইল বি এবল টু গো, এবল দিয়ে দিয়েছি, এটাও কিন্তু ফিউচার টেন্স। এটা সামনে আমরা দেখবো। সো টেন্সের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। শুধু টেন্স না, বরং সেন্টেন্স মেকিংও শিখবো। যেমন প্রিপোজিশনের ক্লাসে তোমরা বেশ কিছু সেন্টেন্স মেকিং ভুল করেছো, কারণ ওটা তো সেন্টেন্স মেকিং এর ক্লাস ছিল না, ওই জন্য ওগুলার ভুল ধরতে পারি নাই। বরং এই আস্তে আস্তে এই সেন্টেন্স মেকিং গুলো শিখে তখন কিন্তু ওইগুলো ভুল ধরা হবে। তো চলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার হয়ে থাকে, তাই না? প্রেজেন্ট টেন্স কয় প্রকার? চার প্রকার হয়ে থাকে। তাহলে এটা আমরা এক সাইডে রেখে দিই। আমরা এইগুলোকে এখন ভাগ করে করে পড়বো। প্রথমে প্রেজেন্ট পড়বো আমরা, যে কয়টা হয়, বাট আমরা সুন্দর করে বুঝে 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 একটা করে পরীক্ষা দিয়ে দিয়ে তারপর পার হব, যাতে টেন্সের লেসনটা তোমার কাছে সারা জীবন স্থায়ী থাকে এবং তুমি এটা কাজে লাগাতে পারো। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্টের মধ্যে এক নম্বর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমি একটু লিখে নিই। এক, প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, বলো তো তাকিয়া, প্রেজেন্ট ইনডিফিনিট তুমি কিভাবে চেনো? অফকোর্স জানো। কি হতে পারে বলো দেখি, মনে আছে? তাকিয়া খেয়াল আছে? আচ্ছা, মনে নেই। দেখো, যে কোনো টেন্স, ইট ক্যান বি এনি কাইন্ড অফ টেন্স, চেনার জন্য ইউ হ্যাভ টু ফলো দ্য লাস্ট ওয়ার্ড অফ ইউর বাংলা সেন্টেন্স। বাংলা বাক্য, আমরা কিন্তু শুধু টেন্স পড়ছি না, ট্রান্সলেশন শিখছি। সো এটা হচ্ছে টেন্স প্লাস ট্রান্সলেশন ক্লাস। সো একটু খেয়াল করো কি বলেছি, যে কোনো টেন্স চেনার ক্ষেত্রে। তবে বইয়ে আছে বর্তমানের অভ্যাস কিংবা বর্তমানের কোনো কাজ, এরকম বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে, বাট তোমরা ছোট এবং যেই সংজ্ঞাটা দিলে তোমার মনে থাকবে আমি সেটা ব্যবহার করে তোমাদের বোঝাই, তাহলে ট্রান্সলেশন সহজ হবে। বাংলা বাক্যের শেষে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন কোনো কিছু করি, করো, করেন। দেখো আমি একটু লিখে নিই। বাংলা বাক্যের শেষে প্রতিদিন, প্রতিদিন করো কিংবা করে অথবা করেন। তাহলে একইভাবে তুমি এখানে বিভিন্ন ভার্ব কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যেমন প্রতিদিন খায়, খাও, খান, কিংবা প্রতিদিন যায়, যাও, যান। হ্যাঁ, অনেকে হয় কি যে আমি ভাত খাই বললে এরপরে যদি বলা হয় তুমি ভাত খাও, এটা আর মাথায় ঢোকে না, স্যার এটা আবার কোন টেন্স, এখানে খাও আছে যে। সো খাওটা হচ্ছে মূলত যে আমরা প্রোনাউন পড়েছি না, তুমির জন্য খাও বলে, সে হলে খায় বলে, তারা হলে খায় বলে। সো টোটালটা মনে রাখবা যে বাংলা বাক্যের শেষে প্রতিদিন করো, করো, করেন, অথবা খায়, খাও, খান, অথবা তোমার যা মন চায়, অথবা আমি জাস্ট লিখছি একটু, খাই, খাও, খান ইত্যাদি থাকে। একটু আমাকে বোঝাইতে হবে কিন্তু পরে, ইত্যাদি থাকে। আচ্ছা, ভালো কথা। এবার আসো গঠন প্রণালীতে। ওকে, গঠন প্রণালীতে আমরা মূলত এটা হচ্ছে চেনার উপায়। যে কোনো একটা টেন্স চিনতে হলে তোমাকে এইভাবে চিনতে হবে। তাহলে বাংলা বাক্যের শেষে এই ফর্মগুলো থাকবে। প্রতিদিন, এই প্রতিদিন কথাটি উল্লেখ করবা, হ্যাঁ, কারণ প্রতিদিনই আমার অভ্যাসগত ভাবে হোক বা আমরা হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা। হ্যাঁ, বলো বলো। স্যার আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি বলো, দেখতে পাচ্ছ না? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, তুমি তাহলে কেটে একবার ঢোকো তো বাবা, সবাই যেহেতু দেখতে পাচ্ছে, তো একবার কেটে ঢোকো দেখি। তোমার নেটের প্রবলেম, এই যে বুঝতে পেরেছি, কেটে কেটে আসছে তোমার কথা, তুমি কেটে একবার ঢোকো, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আচ্ছা,
ভালো করে দেখো, প্রতিদিন আমি করি করো করেন, এই প্রতিদিনের যে কাজ বা অভ্যাস বলতে পারো মানে চিরন্তন সত্য বাক্যগুলোর মধ্যেও রয়েছে, যেমন প্রতিদিন সূর্য ওঠে, হ্যাঁ, সে মনে করো ওই যে মানুষ মারা যায়, হ্যাঁ, যে সত্য কথাগুলো আছে সেগুলোও কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু তুমি সত্য বা এই যে চিরন্তন বিষয়গুলো যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই। কেন স্যার? এই যে দেখো, মনে করো লিখলাম সূর্য সূর্য আমাদের আলো দেয়। এটা অভ্যাস হোক কিংবা দৈনন্দিন কাজ হোক, তোমার দেখার দরকার নেই, তুমি লাস্টে দেখো। এই যে দেখো দেয় আছে, দেয় দেয় দেন, এগুলো থাকলে তো আমরা এই ফর্মে পড়ে দেবো প্রতিদিন যে কাজগুলো হচ্ছে। অথবা মনে করো দিলাম যে মানুষ মারা যায়, মানুষ মারা যায়, চিরন্তন সত্য বাক্য, কিন্তু তুমি বুঝতে পারছো না যে এটা কি চিরন্তন সত্য, বা বইয়ে যেভাবে থাকে এত জানার দরকার নাই। তুমি লাস্টে দেখো যায় আছে, যায়, যাও, যান, এরকম থাকলে আমরা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে ঢুকে পড়বো। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের মূল বিষয়। এতক্ষণ আমি তোমাদের চেনা বুঝিয়েছি, তোমাদের কিন্তু আমাকে চেনাইতে হবে। বাংলা বাক্যের শেষে এগুলো থাকবে। চলো এবার গঠন প্রণালীটা একটু খেয়াল করি, হ্যাঁ? গঠন। আচ্ছা, Subject plus হ্যাঁ verb হ্যাঁ plus হ্যাঁ be হ্যাঁ yes plus object or extension. এক্স্যাক্টলি, সাবজেক্ট প্লাস ভার্ব। এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে রয়েছে যেটা, আমি সেটা লিখলাম একটু পরে, সেটাও এটাকে বুঝিয়ে নি। দেখো, পার্সন তো তোমরা জানো তাই না? পার্সন মানে তো যে ফার্স্ট পারসন বা সেকেন্ড, এটা কি এই বিষয়ে বলেছিলাম তোমাদের? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড, মনে হয় বলেছিলাম তাই না বাবা? হ্যাঁ, ওই যে প্রোনাউন ক্লাসে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব আছে না, ভি আর বি, আর সাবজেক্ট কোনগুলো সেটা তো জানো, আই, উই, ইউ, হি, সি, দে, ইট, অথবা বাক্যের ভার্ব যেই ব্যক্তি বা যেই বস্তু সম্পন্ন করে তাকে আমরা সাবজেক্ট বলে চিনি তাই না? সাবজেক্ট আমি হতে পারি, সে হতে পারে, অথবা এমন হতে পারে যে একটা একটা গরু হতে পারে যে গরুটি ঘাস খায়, তো সেখানেও সে সাবজেক্ট হতে পারে। আচ্ছা, তো এখন দেখো এটা থার্ড পারসন বাদে, এই গঠনটা থার্ড পারসন বাদে। তাহলে আমি যদি ফুললি একদম প্রশ্ন পর্যন্ত আমি গঠন লিখি, তাহলে দেখো আমি এই গঠনটা তো বুঝতে পেরেছো তাই না? সাবজেক্ট ভার্ব, এটা বোঝনি এমন আছো কেউ? সাবজেক্ট প্লাস ভার্ব বুঝতে পেরেছো, তাহলে এটাকে চলো আমরা একটু সেন্টেন্স আকারে ভাবি। যেমন আই গো, এর মানে আমি যাই। এটা এটা কি বলতো, এটা কি নেগেটিভ সেন্টেন্স নাকি অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স জানো? হুম হুম Affirmative. অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই না? এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি স্যার? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, অর্থাৎ প্লাস হ্যাঁ বোধক বাক্যকে আমরা তো অ্যাফার্মেটিভ বলি। তো এই যে অ্যাফার্মেটিভ বাক্য বা এটাকে অ্যাসার্টিভ দেখছো তোমরা, অ্যাসার্টিভ, হ্যাঁ, অ্যাসার্টিভ এর মধ্যে অ্যাফার্মেটিভ আছে আবার নেগেটিভ আছে। তাহলে আমি যাই না ইংলিশটা কি বলো দেখি? আই And go. আই ডোন্ট গো। I হ্যাঁ, এটাকে সংক্ষেপে লেখা হয়েছে। ডোন্ট কে আলাদা করলে কি হয়? do not. ডু নট হয়ে যায়। তাহলে এটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? Negative. এটা কিন্তু Negative. হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ বাক্য। আচ্ছা গেল। চলো আমরা একটু অ্যানালাইজ করব, কেমন? অ্যানালাইজ করি। মাইনাস। আচ্ছা, তাহলে নেগেটিভ মানে মাইনাস। এই যে আই গো আছে, এখানে কিন্তু এই সাবজেক্ট প্লাস ভার্বটি তুমি ব্যবহার করেছো। সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা, সাবজেক্ট প্লাস ভার্ব। তবে এখানে আরেকটা কথা আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। স্যার অবজেক্ট কি জিনিস? সাবজেক্ট বাদে আবার তোমার সেন্টেন্সে আরেকটা যে ব্যক্তি বা বস্তু থাকে সেটা অবজেক্ট। যেমন আমি একটু বোঝাই, খেয়াল করো। আই, I don't go. না গো হবে না বাবা, আই রিড আ বুক। আমি এটা এটা বুঝিনি অবজেক্ট কি জিনিস। দেখো, আমি বলেছি বাক্যে সাবজেক্ট বাদে আরো যে একটি ব্যক্তি বা বস্তু থাকে যার উপরে ভার্বটা সম্পূর্ণ হয়, যে ভার্বটা সম্পূর্ণ করে তাকে সাবজেক্ট বলে, যার উপরে কোনো ভার্ব সম্পূর্ণ হয় তাকে অবজেক্ট বলে। সোজা কথা, এই যে ভার্ব, এই কি বলে, ভার্বের পরে তুমি খেয়াল করবা এই জায়গাতে অবজেক্ট থাকে। যদি কোনো ব্যক্তি বা বস্তু দেখতে পারো এখানে, তাহলে
অবজেক্ট হবে সেটা। বাট স্যার সব সেন্টেন্সে কি অবজেক্ট লাগে? না, সব সেন্টেন্সে অবজেক্ট লাগে না, এটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন আই রিড আ বুক ইন দ্য, সরি আই রিড, আচ্ছা রিড বাদ দিলাম, এখানে যদি বলি মনে করো, I'm reading. না ওটা বলছি না, আই রান ইন দ্য আফটারনুন। এই যে দেখো, এখানে দেখো এই যে এখনো দেখতে পাচ্ছ না স্ক্রিন কেন এমন হচ্ছে, কেন ওর মুশকিল হয়ে গেল ওর। বাবা এখনো দেখতে পাচ্ছ না তাকিয়া? সেম সেম প্রবলেম। আচ্ছা এটা তো আমার কোনো হাত নাই বাবা, আমি তো আসলে মানে তোমাকে দেখাচ্ছে না এমন না, আবার আমি চাইলে তুমি দেখতে পারবে এরকমও না, মানে তোমার নেটওয়ার্কটার সমস্যা হচ্ছে এই কারণে। আর কেউ কি এমন প্রবলেম ফেস করতেছো বাবা? তো হচ্ছে না কেউ, না সবার তো দেখছে। No, sir. তাহলে তো তো বিপদ হয়ে গেল, তো দেখতে পাচ্ছে না, কি মুশকিল বলো দেখি। আচ্ছা তাকিয়ে এখন কি দেখা যায় দেখো তো। Sir, এবার পাচ্ছি। ও এবার পাচ্ছ তোমার জি নেট, স্যার। হ্যাঁ নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তোমার ওখানে, হ্যাঁ ওই নেটওয়ার্ক অসুবিধা হলে তখন দেখা যায়। আমার এখানে নেটওয়ার্ক ঠিক আছে, জন্য সবাই দেখতে পাচ্ছে। দেখো এই দুইটা সেন্টেন্সের আমরা পার্থক্য একটু অ্যানালাইসিস করি, খেয়াল করো দেখি। আই রিড আ বুক, এই এখানে তো একটা বই আছে তাই না, বই তো কোনো একটা বস্তু। আচ্ছা কিন্তু দেখো আই রিড রান ইন দ্য আফটারনুন, এখানে কোনো ব্যক্তি বা বস্তু নাই। সোজা কথা, ভার্বের পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু পাও সেটা অবজেক্ট, যদি না পাও তাহলে সেটা এক্সটেনশন, এটা এক্সটেনশন বলে বা বর্ধিত অংশ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সকে আমরা তাহলে দুই ভাবে সাজাতে পারি এখানে, সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। হ্যাঁ অবজেক্ট মানে বলেছি কোনো ব্যক্তি বা বস্তু থাকতে পারে, আর এক্সটেনশন মানে বাড়তি অংশ। আচ্ছা দেখো তাহলে আই গো আছে, আই ডোন্ট গো আছে, তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ, তাহলে এই যে নেগেটিভ স্ট্রাকচার যেটা আছে এটা পেয়েছি আমরা সাবজেক্ট, এই কোথায় গেল সরি, সাবজেক্ট প্লাস এখানে ডু নট প্লাস ভার্ব। আচ্ছা এটা গেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদের কথা। আচ্ছা এবার আসো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নিয়ে আলোচনা করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, স্যার সিঙ্গুলার আবার কি জিনিস? সিঙ্গুলার মানে তো একজন তাই না, সিঙ্গুলার ওয়ান। আচ্ছা এখন আমি যদি একটু আল মায়দা বলো দেখি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন মানে কোন সাবজেক্ট গুলোকে আমরা বলে থাকি, মনে আছে কিনা তোমার? চেষ্টা করো, পারবে? রাফি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, হ্যাঁ বলো। He, she, it. ওকে, হি, শি, ইট। আরো আছে বলো দেখি। হ্যাঁ It's one person, one thing. ইট, হ্যাঁ ওয়ান পারসন ওয়ান, এই জিনিসটা একটু অ্যাড করবা তাহলে তোমার ভুল হবে না। ওয়ান থিং, এই যে হি শি ইট ওয়ান পারসন ওয়ান থিং, এগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। তবে তোমাদের প্রশ্ন স্যার আই তো একজন স্যার, ব্যক্তি। one person, one thing এগুলো কি? আচ্ছা এটা বোঝাচ্ছি দাও বাবা। এই যে তোমাদের প্রশ্ন হতো ওয়ান পারসন মানে একজন ব্যক্তি বা একটা বস্তু, ওয়ান পারসন মানে একজন ব্যক্তি, আর ওয়ান থিং মানে একটি জিনিস। তবে এই ক্ষেত্রে একটা জিনিস ভালোভাবে মনে রাখার জন্য ভাববা, আই এবং ইউ মানে তুমি, এই দুইটা বাদে, আই এবং ইউ বাদে পৃথিবীর যে কোনো একজন ব্যক্তি, পৃথিবীর লিখে দিই হ্যাঁ তাহলে ভালো হবে, পৃথিবীর যে কোনো, দেখো একজন ব্যক্তি বা বস্তুকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলি তাই না? আচ্ছা ব্যক্তি বা বস্তু। আচ্ছা এখানে তাকিয়ে প্রশ্ন করেছে স্যার ওয়ান পারসন বা ওয়ান থিং কি, তাহলে ওয়ান পারসন মানে একজন ব্যক্তি আর ওয়ান থিং মানে হচ্ছে একটা জিনিস। আচ্ছা তাহলে এখানে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদের আবার গঠনটা আলাদা হয়ে যাবে, এইগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে, কারণ একটু পরে ট্রান্সলেট করব তখন তোমাদের একটা দরকার হবে। আচ্ছা এবার চলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলো দেখি, সে যায়, ইংলিশটা কি হবে তাহলে? হি, হ্যাঁ হি গোজ হয়ে যাবে তাই না, হি গোজ। তাহলে He goes. হ্যাঁ এখানে তাহলে সাবজেক্ট আছে, এই যে দেখো প্লাস ভার্ব রয়েছে, ভার্বের সাথে আবার এস অথবা ইএস যুক্ত করছো, একটু পরে বলছি আরো ডিটেলস বলছি। আচ্ছা দেখো
তাহলে এটা ছিল আমাদের হি গোজ বা শি গোজ অথবা রাহাত গোজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কিন্তু এই গঠনটা একটু খেয়াল রাখবো বাবা। হি গোজ আছে, তাহলে এটা তো অ্যাফার্মেটিভ হয়ে গেল, তাই না? আচ্ছা, নেগেটিভটা কি হবে বলো দেখি? সে স্কুলে যায় না, সরি সে যায় না, হি He does not go. হি ডাজ। Gonna go to school. এই যে দেখো, হি, বাবা সাউন্ড হচ্ছে, মাইক্রোফোন একটু He অফ, does not go. একটু মাইক্রোফোন অফ করে অফ করো, আবার আমি বললে অন করবা, হ্যাঁ অন করেই রাখবা না, তাহলে পরে সাউন্ড আসছে, বাসায় কথা বললে সেগুলো সব এখানে ক্যাপচার হয়ে যাচ্ছে। দেখো তাহলে হি গোজ আছে, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, এটাও কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভে কি আছে? হি ডাজ নট গো। বাট তুমি যদি এখানে হি ডোন্ট গো দাও তাহলে কিন্তু টোটালি ক্রস হয়ে যাবে। তাহলে পার্থক্য কেন? থার্ড পার্সনের জন্য একটা রুল, আবার থার্ড পার্সন বাদে একটা রুল। এই কারণে এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে ভালোভাবে। তাহলে চলো গঠনটা লিখে ফেলি। সাবজেক্ট প্লাস, এই যে দেখো, ডাজ নট প্লাস, স্যার এখানে ভার্বের এস বা ইএস হবে না। না, তুমি যখন ডাজ দিয়ে ফেলবে মনে রেখো এখানে হি ডাজেন্ট গোজ হবে না, কারণ এটা রুল নাই। রুলটা এখানে সাবজেক্টের পর তুমি যখন ডাজ নট অথবা ডাজেন্ট বলে ফেলছো, পরের ভাবটা অটোমেটিক্যালি সে এস ইএস ফ্রি হয়ে যাচ্ছে, তার মানে পরে আর তোমার এস ইএস প্রয়োজন নাই। তাহলে এটা ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য রুল। বলো, কারোর প্রশ্ন আছে বাবা এই পর্যন্ত? বুঝতে পেরেছো? জুনায়েদ, Yes, sir. জুনায়েদ বুঝতে পেরেছো তো? জুনায়েদ, জুনায়েদ ক্লিয়ার হয়েছো? জুনায়েদ তো কথা বলে না বাবা। আচ্ছা, এটা ছিল আমাদের জেনারেল কথাবার্তা। তো প্রশ্নের বিষয় আছে না, যেহেতু প্রশ্নই তো আমাদের মূল মানে মূলত একটা ঝামেলা করে, তাই না? তো চলো এখানে আমরা এই গঠনটা যে দেখলাম, আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। এবার বলো দেখি, তুমি কি যাও ইংলিশটা কি হবে? তুমি কি যাও? Do you go? Do you go? এই যে ডু ইউ গো, তাই প্রশ্নের সময় কিন্তু ডু সামনে আনছো, মাথায় রাখবা। তুমি কি যাও না? Doesn't you go? আচ্ছা, এখানে হবে কি ডোন্ট ইউ গো। হ্যাঁ, Don't you go? ডোন্ট ইউ গো। আচ্ছা, এখানে কিন্তু থার্ড পারসন বাদে অন্য কিছু পার্সনের ক্ষেত্রে তুমি ডাজেন্ট দিতে পারবা না, দেওয়ার কোনো ওয়ে নাই, মাথায় রাখতে হবে। এবার বলো যে তুমি, তুমি কি স্কুল, না সরি, তুমি তুমি কোথায় যাও, ইংলিশটা কি হবে? কোথায়। Where do you go? হ্যাঁ, where do you go, ভেরি গুড। আর তুমি কোথায় যাও না, where Where don't you go? don't you go। ওকে বাবা, ভালো করে খেয়াল করো, আমি ট্রান্সলেট করতে দিব, সো একটু এই ফর্মগুলো মনে রাখবো। তাহলে আমরা যদি উপরের দুটো, আমরা যদি এই ফর্মটা, বাবা একটু মাইক্রোফোন অফ করে ফেলবা কথা বলার পর পরে, হ্যাঁ? না বা একটু অফ করে দাও, না বা সাউন্ড হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, কি বলেছি দেখো, আই গো, আমার এখানে সাউন্ড হয়, তোমরা বুঝতে পারো না তো, তোমাদের এই কথাগুলো তখন রিপিটেশন হয়, একটু প্রবলেম হয়। আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না। তাহলে এই দুটো গঠন তো বুঝতে পেরেছো। ডু ইউ গো, তুমি কি যাও? তাহলে প্রশ্নের সময় আমাদের এই যে অ্যাফার্মেটিভ প্রশ্ন, এটা অ্যাফার্মেটিভ কেন? ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। হ্যাঁ বোধক প্রশ্নকে তো আমরা ইন্টারোগেটিভ বলি, আবার হ্যাঁ বোধক প্রশ্ন আছে, তাহলে ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ। এই ক্ষেত্রে দেখো গঠনটা আমরা কি লিখেছি, মাইশা এটাকে গঠনটা অ্যানালাইসিস করো, ভাগ করো তো দেখি পারো কিনা। কি হতে পারে মাইশা? এটা এটা হ্যাঁ, কি হবে? ডু প্লাস, Do plus subject plus verb. ইয়েস, প্লাস ভার্ব হয়ে গেছে। ওকে, এরপরে প্রশ্নবোধক চলে আসছে। আচ্ছা, এর পরেরটা বলো মাইশা, নেগেটিভটা কি করবে? এটা এটা ভাঙো। Don't ইয়েস, plus subject plus verb. ইয়েস, সাবজেক্ট প্লাস ভার্ব, ভেরি গুড। আচ্ছা, এবার তুমি যদি এই দুটোকেও ভাঙো, এটা কিভাবে ভাঙবো জানো? এটা কি হবে? ডাব্লিউএইচ W ওয়ার্ড, হ্যাঁ ডাব্লিউএইচ প্লাস, তারপরে ডু, where হ্যাঁ হ্যাঁ, WH plus do plus subject ওকে, plus verb. প্লাস ভার্ব, এই তো ভেরি গুড আম্বু। আর এটা কি হবে? জানি তো বাবু। WH plus don't plus subject plus verb. ইয়েস, ডাব্লিউএইচ প্লাস ডোন্ট চলে আসছে, প্লাস
সাবজেক্ট প্লাস ভার্ব। আচ্ছা জাহিন, তুমি আমাকে যে কোনো 2 থেকে 3টা বা 4টা ডাব্লিউএইচ ওয়ার্ডের নাম বলো দেখি, যে কোনো, চেষ্টা করো। What, ওকে, হোয়াট, তারপরে when, how, ওকে, এই তো হোয়াট কিংবা ওয়েন, হাউ, আর কি আছে বলো তো? where, হ্যাঁ, আর কি আছে? why, ওয়াই, ভেরি গুড। আর কি আছে বলো, বলতে থাকো দেখি তোমার স্টোরি যে কতগুলো আছে। তারপরে বলো কতক্ষণ, ইংলিশ কি বলো তো, কতক্ষণ? হাউ লং। how long, আচ্ছা এবার দেখো সবাই অংশগ্রহণ করো, কার সাথে ইংলিশটা কি? with whom, উইথ হুম, ইয়েস, উইথ হুম হবে। আচ্ছা কার ইংলিশ কি জানো? কার, whom, আচ্ছা না, হুম হুম না, কার ইংলিশ কি হুজ হবে, তাই না? এই যে হুজ, হুজ মানে কার। বলে যে কার জামাটি, ইংলিশটা কি? কার জামাটি হুজ, বলো হুজ শার্ট, হুজ শার্ট অথবা হুজ ড্রেস বলে। আচ্ছা কোনটি ইংলিশটা কি বলো দেখি, কোনটি? হ্যাঁ, উইচ ড্যাশ, কোন ড্যাশটি, তাহলে উইচ ড্যাশ হয়ে যাবে। আচ্ছা which, হ্যাঁ উইচ, কতগুলো ইংলিশ কি? which, হ্যাঁ কতগুলো, how many, ইয়েস, হাউ মেনি। how many, আচ্ছা বলো তো কতটুকু ইংলিশ কি? how much, হাউ মাছ, হ্যাঁ হাউ মাছ হয়ে যাবে। আচ্ছা কতক্ষণ হলে? how long, হাউ লং হয়ে যাবে, বাস। দিছিলেন তো, হ্যাঁ এটা, হ্যাঁ ও দিয়েছি এর আগে, হাউ লং কোথায় বাবা, ও দিয়েছি না। কত দূর ইংলিশ কি বলো, কত দূর? হাউ, how ইয়েস, হাউ ফার, ইয়েস। এই এতগুলো ডাব্লিউএইচ, হ্যাঁ আমরা কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমরা এই জায়গায় বসালে আমরা যে কোনো সেন্টেন্স মেক করতে পারবো। তাহলে এখানে আর মাইক্রোফোন অফ করে ফেলো আবার বাবা, বলার পরে অফ করে ফেলো মাইক্রোফোন। আচ্ছা তাহলে তোমরা দেখো, আই, যে কোথায় গেল বাবা, তাকে একটু অফ করো বাবা, না বারবার একই কথাগুলো বলতে হচ্ছে, মুশকিল হয়ে যাবে। আচ্ছা তাহলে আই গো, আমি যাই, আই ডোন্ট গো, আমি যাই না, ডু ইউ গো, তুমি কি যাও, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও, ওয়্যার ডোন্ট ইউ গো, তুমি কোথায় যাও না। তাহলে আমরা এই গঠন প্রণালী দেখেছি এবং বুঝতে পারলাম। ঠিক একইভাবে যদি আমরা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা যদি এইগুলো মেলাই, দেখো হি গোজ, সে যায়, সে যায় না, তাহলে বলো দেখি সে কি যায় ইংলিশটা কি হবে? সে কি যায়, কে পারবা, সে কি যায়, চেষ্টা করো। does he go, হ্যাঁ, ডাজ হি গো, ভেরি গুড, ডাজ হি গো। তাহলে এখানে প্রশ্নের সময় কিন্তু ডাজ সামনে চলে আসবে, তাই না? ডাজ। তাহলে বলো তো সে কি যায় না, এটা কি হবে? does not he go, আচ্ছা ডাজেন্ট হি গো বলবা, হ্যাঁ কারণ কি জানো, তুমি যদি ডাজ নট দিতে চাও তাহলে তোমাকে আলাদা করে লিখতে হবে, তার মানে ডাজেন্ট, এই যে দেখো আলাদা করে কিরকম হতে পারে, ডাজ হি নট গো, এই যখন ঝামেলা হবে, তার মানে তুমি যদি নট কে আলাদা লিখতে চাও তাহলে সাবজেক্টের পরে চলে যাবে এখানে কিন্তু। হ্যাঁ সবাই খেয়াল করো, আমরা যদি ডাজেন্ট না বলে ডাজ নট বলতে চাও, অর্থাৎ নট কে আলাদা করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সাবজেক্টের পরে নট দিতে হবে, এটা রুল। আর এটা দিলে আর ওই ঝামেলা নেই, ডাজেন্ট হি গো, সে কি যায় না, ডাজ হি নট গো, সে কি যায় না, দুটোর নিয়ম একই, সরি দুটোর বাংলা একই, কিন্তু একটা সাবজেক্টের আগেই একটা সাবজেক্টের পরে দিচ্ছ। চলো নেক্সট, সে কোথায় যায়, কি হবে? where does he go, ওয়্যার ডাজ হি গো। আচ্ছা সে কোথায় যায় না, ওয়্যার, where, where doesn't he go, ওয়্যার ডাজেন্ট হি গো। আচ্ছা হি গো। বলো এই পর্যন্ত কার ঝামেলা আছে, কারোর ঝামেলা আছে কি, কারোর ঝামেলা আছে? নাই মনে হয়। দেখো আমি আবার একটু পুনরালোচনা করি, কারণ একটা করে টেন্স করব আর ছোট্ট করে টেস্ট দিব, তাহলে এই টেন্স গুলো তোমার মাথায় থাকবে, যেটা তুমি কাজে লাগাতে পারবে। আচ্ছা বলো, নাবা, আমার মা রান্না করেন, ইংলিশ কি হবে? my mother cook, কুক হবে না, কেন না, থার্ড পারসন my সিঙ্গুলার, mother cooks, কুকস, ভেরি গুড। বলো দেখি তোমার মা রান্না করেন, your mother cooks, আচ্ছা এই তো হয়েছে।
তোমার মা রান্না করেন না। হুম, বলো তোমার মা রান্না করেন না, তাহলে কি হবে? এবার ডু নট এর জায়গায় ডাজ নট বসিয়ে দাও, তাহলে ইওর মাদার। My mother cook. তোমার মা রান্না করেন না, তোমার মা। Your mother don't cook. Doesn't cook. এখানে ডোন্ট বলবা না কেউ, ডোন্ট বললে কিন্তু ডাইরেক্ট ক্রস, তাহলে ইওর মাদার ডাজেন্ট হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আমি বলি, আচ্ছা দাঁড়াও একটু আমাকে থামিয়ে দিলাম। আচ্ছা, আমি আব্দুল্লাহ বলো দেখি, লোকটি দৌড়ায়, কি হবে ইংলিশটা? লোকটি দৌড়ায়, কেউ বলো না, হ্যাঁ পাশ থেকে একটু চেষ্টা করুক, দেখে বুঝেছে কিনা আব্দুল্লাহ। আচ্ছা, ও তো মাইক্রোফোন ওপেন করছে না বাবা। হ্যাঁ আব্দুল্লাহ বল, লোকটি দৌড়ায়। He runs. হি মানে তো সে, আমি লোকটি বলেছি, লোকটি দৌড়ায়, তাহলে The man runs. দ্য ম্যান রান হবে নাকি রানস? The man runs. রানস হয়ে যাবে, তাই না, একজন ব্যক্তি। আচ্ছা, লোকটি বা লোকটি দৌড়ায় না, কি বলতে পারি? বলো, লোকটি দৌড়ায় না। হ্যাঁ, দ্য ম্যান। Does not run. দ্য ম্যান ডাজ নট রান, লোকটি দৌড়ায় না। আবার যদি বলো লোকটি কি দৌড়ায়, ডাজ Does দ্য ম্যান রান। the man run? ওকে, লোকটি কি দৌড়ায় না, ডাজেন্ট। Doesn't the man run? আচ্ছা, লোকটি কেন দৌড়ায়, ওয়াই মানে কেন, তাহলে কি বলবো? Why doesn't না, ডাজেন্ট হবে না, এখানে নট না, লোকটি কেন দৌড়ায়, হ্যাঁ, ওয়াই ডাজ দ্য ম্যান। he run? আচ্ছা, হি হবে না, ওয়াই ডাজ দ্য ম্যান রান, আর লোকটি কেন দৌড়ায় না, তাহলে ওয়াই ডাজেন্ট Why doesn't দ্য ম্যান। the run? আচ্ছা, ওয়াই ডাজেন্ট দ্য ম্যান রান।